শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানাবো, চেষ্টা করব খবরটা খুব বড় না করতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় আপনারা জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার জেরে আজও কমলাপুর স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সকাল 7:15টার নীলসাগর এক্সপ্রেস কিশোরগঞ্জের 11 সিন্দুর প্রভাতী প্রায় 3 থেকে 4 ঘন্টা বিলম্বেই ছেড়ে যায়। এদিকে 8:30টার লালমনিরহাটে বুড়িমারি এক্সপ্রেস, 10:30টার রংপুর এক্সপ্রেসও 4 থেকে 5 ঘন্টা বিলম্বে কমলাপুর ছেড়ে যায়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার তিতাস কমিউটার, কিশোরগঞ্জ এক্সপ্রেস, জামালপুর সহ উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন দেরিতে ছেড়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা। আগামীকালের মধ্যে শিডিউল ঠিক হওয়ার প্রত্যাশা স্টেশন ম্যানেজারের। রংপুর এক্সপ্রেস আমি 9:15 থেকে বসে আছি, এখন পর্যন্ত কোনো খবর নেই ট্রেনে। আমি যোগাযোগ করলাম স্টেশন মাস্টারের কাছে, উনি আমাকে বললো আপনার ট্রেনে এখন পর্যন্ত কোনো খবর নেই। প্রায় 4 ঘন্টা রেট, এখনো গাড়ি আসে না। 4.5 ঘন্টা রেট, এখনো গাড়ি আসে নাই। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যে একটা রেয়ার সিস্টেম ছিল, 150 কিলোমিটারে 20 টাকা, 200 কিলোমিটারে 25 টাকা, এইভাবে করে 400 কিলোমিটার পর্যন্ত আমাদের যে সর্বোচ্চ রেয়ারটা ছিল, সেই রেয়ারটা প্রত্যাহার করা হয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। দেখতে পাচ্ছি সহকর্মী পলাশ প্রধান গাজীপুরে অপেক্ষা করছেন আমাদের জন্য। পলাশ, এই যে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনগুলো, সেটি সরানোর কাজ কতখানি এগুলো, কি অবস্থা দেখছেন, কটা নাগাদ 2 লাইনে ট্রেন চলাচল শুরু হতে পারে সে বিষয়ে একটু জানাবেন। বৃষ্টি 2টা থেকে কিন্তু তারা বলছিল যে 2 ঘন্টা 2টি লেনই বন্ধ থাকবে, কিন্তু দেখছি যে 3 ঘন্টা পর তারা এখন আসলে 2টি লেন থেকে 1টি লেনও কিন্তু স্বাভাবিক করতে পারে না। সেক্ষেত্রে বলা চলে যে তারা যে কাজ করছিল এটি অনেক ধীর গতিতে চলছে। তাদের সাথে আসলে এখানে যারা উদ্ধার করবে তাদের কারোর সাথে আমরা কথা বলতেই পারিনি, তবে এখানে যিনি ইনচার্জ রয়েছে তার সাথে আমরা একাধিক গণমাধ্যম কর্মীরা তার সাথে বলার চেষ্টা করছিলাম। তিনি আসলে আনুষ্ঠানিকভাবে আসলে কিছুই বলতে পারছে না। তবে এই যে দুটি ট্রেনের যে ইঞ্জিন এবং একটি তেলবাহী যে কন্টেনার রয়েছে, এটি কিন্তু আসলে এখনো এখানেই রয়েছে। সেই একটা থেকে কিন্তু আমরা ঠিক একইভাবে যেটি লাগোয়া ছিল, মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর যেটি একত্রিত ছিল সেটি আসলে বিচ্ছিন্ন করা হয়েছে। সেটি হয়তো বা এখন যে উদ্ধার যে ট্রেনটি রয়েছে সেটি দিয়ে একটি অংশ আসলে দিরাশ্রম এলাকায় নিয়ে যাওয়া হবে এবং অন্যটি যেটি যাত্রীবাহী যে ইঞ্জিনটি রয়েছে সেটি গাজীপুর জয়দেবপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হবে এমনটি জানিয়েছে। তবে কয়টা নাগাদে এই লাইনটি আসলে স্বাভাবিক হবে সেই বিষয়ে কিন্তু আসলে এখন আমরা নিশ্চিত নই, কেননা তাদের যে কার্যক্রমগুলো চলছে সেটি বোঝা যাচ্ছে যে স্থানীয় যে বিষয়টি বলছিল যে তাদের কাজের গতি যে বিষয়টা সেটি অনুযায়ী বোঝা যায় যে আজকে নাগাদে সেটি আসলে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এখানে আমরা একাধিক স্থানীয়দের সাথে কথা বলছি, তারা যে বিষয়টি আসলে গতকালের যে বিষয়টি বিবরণ দেওয়া হয়েছে যে শুক্রবারের যে 11টার সময় যে আসলে সংঘর্ষ হচ্ছিল, বিকট এক শব্দে আসলে দুটি ট্রেন অর্থাৎ মালবাহী ট্রেন এবং যাত্রীবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষে যে আসলে একটি দুর্ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বলছিল অনেকটাই ক্ষতিপূরণ হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা জেনেছি যে 4 জন আহত হওয়ার খবর আমরা জেনেছি। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। ঢাকা ভাঙা রাজবাড়ী এই রুটে কমিউটার ট্রেন চালু হলো আজ। মাদারীপুরের শিবচর স্টেশনে সেটির উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম। তিনি বলেছেন এই রুটে আরও একটি ট্রেন চালু করা হবে এবং আগামী 2 মাসের মধ্যেই ভাঙা থেকে খুলনা যশোর হয়ে বেনাপোল পর্যন্ত আরেকটি ট্রেন চালুর কথাও মন্ত্রী জানিয়েছেন। আর সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অল্প সময়ের মধ্যে ঢাকা ভাঙা বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন বানানো হবে বলেও মন্ত্রী জানিয়েছেন। এখন থেকে আমাদের ঢাকা যাইতে আর কোনো সমস্যা নাই। কোনোদিন আমরা বাঁচবেই নেই যে এই জায়গায় এরকম করে ট্রেন লাইন হবে। ঢাকা কমলাপুর পর্যন্ত লাইন দিলে যাবো 1 ঘন্টার ভিতরেই। সবাই অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবে, সব দিক মিলিয়ে আর কি সুবিধাই পাবে। খুলনা যশোর বেনাপোল পর্যন্ত আপনার নতুন ট্রেন লাইন চালু হচ্ছে আগামী 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন বলেছেন। বরিশাল থেকে মাদারীপুরগামী একটি বাস
টার্মিনাল এলাকা অতিক্রমের সময় হর্ন দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করে শ্রমিক ইউনিয়ন সভাপতির অনুসারীরা এবং এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে 2 বাস শ্রমিককে মারধর করা হয়। পরে শ্রমিকরাও একজোট হয়ে আবার মারধর শুরু করে। নিয়ে উত্তেজনা শুরু হয়। দফায় দফায় বাস শ্রমিকদের মারধর করে শ্রমিক ইউনিয়ন সভাপতির সমর্থকরা, পাল্টা মারধর করে বাস শ্রমিকরাও। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল, বেঞ্চ। মারধরে আহত 5 শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছে। যে ছেলের সাথে বাচ্চা ওইখানে পাশে ছিল আমার, তো ওরে মারতে এসে দেখলাম আমারও মারলো সবাই। কিসের জন্য মারলো, কি করলো, এটা তো আর বুঝতে পারলাম না। আরেকজন আবার ভিডিও করতে, আমি ভাই তুই ভিডিও করিস না, এই বললাম আপনি আমার বললার লাইন চারিদিক দিয়ে ধরেই ঘুষান শুরু করছে। বিগত দিন শ্রমিক নির্যাতন হইতেই আছে, নির্যাতনের পরে নির্যাতন, নির্যাতনের পরে নির্যাতন। বহিরাগত যে হাত দিক বা যে যা কিছুই করুক, আমার শ্রমিকের কাছে যে হাত দিয়েছে আমি তার বিচার চাই। একটা ঘটনা নিয়ে 2 পক্ষের মধ্যে এইখানে বাস স্ট্যান্ডের মধ্যে কয়েক দফা তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে আমাদের অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জনগণের স্বার্থে সাংবাদিকদের যে কোনো তথ্য দিতে হবে বাংলাদেশ ব্যাংককে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে হওয়া আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সম্পাদক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, পরিবেশ রক্ষায় কাজ করা সাংবাদিকদের প্রণোদনা দিতে চায় সরকার এবং পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় মফস্বলে অপসাংবাদিকতার চর্চা হয় বেশি, এমনটাও মন্তব্য করেন তিনি। রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোনো গণমাধ্যম জনগণের পক্ষে যে ইনফরমেশন চাইবে সেটা আমি তড়িৎ গতিতে দিতে বাধ্য থাকিব। এই ধরনের মানসিকতা তৈরি করার জন্য আমরা ওরিয়েন্টেশন করব প্রশাসনের বিভিন্ন পর্যায়ে। কারণ ইনফরমেশন আমার দিলে কোনো সমস্যা নাই, তো কেন সমস্যা থাকবে যদি না কোনো গলদ আমার মধ্যে থাকে। উৎখাতের ষড়যন্ত্র নয়, বরং জনতার ভোটে নির্বাচিত নয় বলেই সরকারকে দেশবাসী ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। অভিযোগ করলেন, সরকার 15 বছর ধরে একদলীয় শাসন কায়েম করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। সরকারের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বানও জানান বিএনপির সিনিয়র নেতারা। এবং আলাদা অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেছেন, সরকার জনগণকে ভয় পায়, তাই বলা হচ্ছে ডান বাম মিলে ষড়যন্ত্র করছে। এই পরিবেশের মধ্যে মানুষ দম বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ন্যায় বিচার নেই। মানুষের আদালতে যাবে শেষ প্রতিকারের জন্য, কোনো প্রতিকার নেই। আর ভাই আমরা তো সরকারই দেখি না, এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? চিনি লবণ মিশিয়েই তৈরি হচ্ছে স্যালাইন। হুবহু ওর স্যালাইনের রূপ দিতে কেমিক্যাল মেশানো হয়। এই তীব্র গরমে প্রচুর চাহিদার মধ্যেই একটি অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠে। নকল স্যালাইন বিক্রি করে সারা দেশে। নিম্নমানের লবণ, কেমিক্যাল পাউডার, বস্তায় ভরা চিনি, এই হলো স্যালাইনের কাঁচামাল। বুড়িগঙ্গার তীরে কেরানীগঞ্জের হাসনাবাদে গড়ে উঠেছে ভেজাল স্যালাইনের বিশাল কারখানা, যেখানে প্রতিদিন হাজার হাজার প্যাকেট স্যালাইন তৈরি হয়। প্যাকেট দেখেও বোঝা দায় যে কোনটি আসল বা নকল। ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানার সন্ধানও পেয়েছে গোয়েন্দা পুলিশ। 3000 প্যাকেট স্যালাইন জব্দের পাশাপাশি 3 জনকে আটকও করা হয়েছে। প্রচণ্ড তাপদাহ, এই সুযোগটাকে ঘিরেই তারা এই অসাধু চক্র তারা নকল ও স্যালাইন বানিয়ে মানুষের মাঝে বিক্রি করছে। যে পার্সেন্টেজ দিয়ে তারা একটু বেশি দিয়ে দেয়, যার কারণে ওটা তাড়াতাড়ি কিনে ওটা তখন এখন তারা অনেক লাভবান হয়। ফার্মেসিও লাভবান হয়, যারা বিক্রি করে তারাও লাভবান হয়, কারণ শুধু তো চিনি আর লবণ মিশিয়ে তো এটা বানাচ্ছে। গ্রামে থাকতে নিজের বাবাকে পিটিয়ে ঢাকায় এসে মিল্টন সমাদ্দার হয়ে ওঠেন ভয়ঙ্কর সাইকোপ্যাথ, এমন মন্তব্য করেছে গোয়েন্দা পুলিশ। এক ব্রিফিংয়ে ঢাকার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, মিল্টন সমাদ্দার যে ডাক্তারের নাম দিয়ে ভুয়া মৃত্যু সনদ দিত, সেই ডাক্তারের সাক্ষ্য নেওয়া হয়েছে। রোববার তার স্ত্রীকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কালই মিল্টনের 3 দিনের রিমান্ড শেষ হচ্ছে। সোমবার তাকে আদালতে পাঠাবে পুলিশ। ডিবি জানিয়েছে, মিল্টনের 4 থেকে 5টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে, সেগুলোর তথ্য যাচাই বাছাই চলছে। নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হয়ে এখন ঢাকা শহরে এসে আমি মনে করি এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ মিল্টন সমাদ্দার সে পরিণত হয়েছে। এখন তার সম্পর্কে আপনারা যে তথ্য শুনেছেন, আমরা সেগুলো জিজ্ঞাসাবাদ করছি। আমাদের কাছে যেটা মনে হয়েছে, আমরা তার বিভিন্ন বিষয়গুলি জানতে চাইব, তার উত্থানটা কিভাবে হলো।
আজ রাত থেকে শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, প্রচণ্ড বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালের ব্রিফিংয়ে এই তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেছেন, আজ রাত থেকে 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে পারে, আর 6 তারিখ থেকে তাপপ্রবাহ থাকবে না, এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের। মে মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 277 মিলিমিটার এবং গড়ে 13 দিন বজ্রঝড় হতে পারে। এপ্রিল মাস জুড়ে যেই দীর্ঘ তাপপ্রবাহ ছিল গত 76 বছরের ইতিহাসে, সেটি রেকর্ড। আবহাওয়াবিদ জানিয়েছেন, এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে বজ্র বৃষ্টি এবং চলতি মাসে 3টি শক্তিশালী বজ্রঝড়ও হতে পারে। আজকের রাত থেকে একদম 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাত প্রতিনিয়ত তৈরি হবে এবং যে বিদ্যমান তাপপ্রবাহ তা 6 তারিখ থেকে কমে গিয়ে তাপপ্রবাহ থেকে আমরা আশা করি যে 6 তারিখ থেকেই তাপপ্রবাহ একদম থাকবে না। তীব্র দাবদাহের মাঝে সুন্দরবনের গহীনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুরে। স্থানীয় জেলেরা হঠাৎ চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সেখানে যান। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক জানিয়েছেন, তাদের 4টি টহল ফাঁড়ির বনকর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। গরমজনিত রোগের প্রকোপ বেড়েছে চট্টগ্রামে। গত 1 মাস ধরে সরকারি বেসরকারি সব হাসপাতালে রোগীর চাপ বেশি। কয়েকটি হাসপাতালে ডায়রিয়া কর্নার খোলা হয়েছে এবং আক্রান্তদের বেশিরভাগই শিশু। এই চাপ সামলাতে রোগীদের জন্য আলাদা ডায়রিয়া কর্নার খোলা হয়েছে হাসপাতালে। রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বহির্বিভাগে দিনে অন্তত কয়েকশো জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাচ্চা কাচ্চা জ্বর ভুগতেছে। এখন আপনার আজকে বিগত 4-5 দিন ধরে অতিরিক্ত জ্বর 104 ডিগ্রি 105 ডিগ্রি। ছেড়া জ্বর আসতেছে 15 দিন থেকে। এখন আমার বাচ্চা সর্দি কাশি, এখন পরীক্ষা দিছে, পরীক্ষাগুলো করছি। হঠাৎ করে গরম আর ঠান্ডা মিলে ওর হঠাৎ করে মানে জ্বর নেই, তবে ঠান্ডাটা প্রচুর পরিমাণে। গরমে ইদানিং শিশুর সংখ্যা বাড়ছে। আমি যেহেতু গ্যাস্ট্রেন্টোলজিতে কাজ করি, আমার ডায়রিয়া ওয়ার্ডের রোগীর সংখ্যা অনেক বাড়ছে। সেক্ষেত্রে বাচ্চাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াইতে হবে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির দীঘিনালা, লংগদু ও বাঘাইছড়ি সড়কে ভারী যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জামতলী এলাকার বেইলি সেতুর খুঁটি সরে যাওয়া এই সিদ্ধান্ত হয়েছে। ভারী যান চলাচল বন্ধ থাকায় এই রুটের যাত্রীরা পায়ে হেঁটেই পারাপার হচ্ছেন। এছাড়া উভয় দিকেই কয়েকটি মালবোঝাই ট্রাক আটকা রয়েছে, তবে সাজেক রুটে যাতায়াত করতে পারছেন পর্যটকরা। রোববার সন্ধ্যা 6টায় সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি লড়াইয়ে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন অভিষিক্ত তানজিদ তামিম আর প্রায় 2 বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন। অভিষেকে অপরাজিত 67 রানের আগ্রাসী ইনিংস খেলে বিশ্বকাপ দলে থাকার দাবি জোরদার করেছেন এই ওপেনার। বগুড়ায় এই ব্যাটার রান তুলেছেন 142.55 স্ট্রাইক রেট। আর প্রত্যাবর্তনের ম্যাচে 3 উইকেট নিয়ে সাইফুদ্দিন প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। তাসকিন শরীফুলদের মতো গতি না থাকলেও এই পেসারের বোলিংয়ে আছে বৈচিত্র্য। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে 2 কিশোরের মৃত্যু হয়েছে। বিকেল 3:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিহত আশরাফুল ইসলাম এবং জিহাদ মিরপুরে 11 নম্বর শহীদ স্মৃতি স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে 5 বন্ধু মিলে ঘুরতে এসে লেকে গোসল করতে নামে। সময় পানির মাঝামাঝি গেলে হঠাৎ করে 2 জন ডুবে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরিরা এসে তাদের মরদেহ উদ্ধার করে। সাঁতার না জানার কারণে তারা ডুবে যায় বলে ফায়ার সার্ভিসের ধারণা। আমরা ডুবে গেলাম, এই রীতে দুটো গেল ধরতি, এবার ওরা গিয়ে ধরতে পারলে না, 2টা তোলাই গেছে, মারা গেছে 2 জন। এখন পর আগেও কম বেশি অনেকজন মারা গেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা প্রথম ডুব দিয়েই এই 2 জনকে উদ্ধার করতে সক্ষম হয়। যারা সাঁতার জানে না তারা কিন্তু পানিতে না নামাই সবচাইতে অনেকটা গভীরে গেছে, যাওয়ার পরে মাঝখানে গেলে পরে 2 জন উঠতে পারে না, আর 3 জন ব্যাক আসছে। ব্যাক এসে ওরাও ফিরে গিয়ে চেষ্টা করে যখন উঠাতে পারে না তখন তারা 3 জন উঠে আসছে। পরবর্তী ওই 2 জন আর 2টা ছেলে উঠতে পারে না।
প্রভাবশালী ব্যক্তিদের আশীর্বাদ পুষ্ট হয়ে সুবিধা নেওয়ার অভিযোগ এলে প্রার্থিতা বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে রাজশাহীতে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় ইসি বলেছেন, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। নির্বাচনে প্রভাব খাটালে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এছাড়া প্রার্থীরা এমপিদের আশীর্বাদ পুষ্ট হয়ে সুবিধা নিলে তা থেকে সরে আসার আহ্বান জানান। এই সভায় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আশীর্বাদ পুষ্ট হয়ে আপনি মাঠে কাজ করবেন, দয়া করে সেখান থেকে সরে আসেন। কারণ আপনি যদি কারোর আশীর্বাদ পুষ্ট হয়ে তাদের সুবিধা নিতে চান, এটা কিন্তু প্রকাশিত হয়ে যায়। আমরা এরকম টের পেলে আমরা একদম সোজা ক্যান্ডিডেট হচ্ছে বাতিল করে দেব। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে বলে মন্তব্য করেছেন সুজনের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে রংপুরের RDRS মিলনায়তনে বিভাগীয় মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাসনে যাওয়া গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে, না হলে এর মূল্য দিতে হবে জনগণকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের 8 জেলা থেকে আগত সুজনের নেতৃবৃন্দরা। এর পরিত্রাণ পেতে হলে আমাদেরকে নাগরিকদেরকে সোচ্চার হতে হবে, সংগঠিত হতে হবে, আমাদেরকে প্রতিবাদী হতে হবে এবং রাজনীতিবিদদের যাতে টনক নড়ে সেটা নিশ্চিত করতে হবে। খাদ্যমূল্য মুদ্রাস্ফীতি বিবেচনায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সাথে মজুরি দেওয়ার ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি যথাযথ করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব প্রস্তাবনা উঠে আসে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন যে ট্যানারি খাতে ন্যূনতম মজুরি অন্যান্য খাতের তুলনায় বেশি যদিও তা যথেষ্ট না। শ্রমিকদের দাবি 25,000 টাকা আর মালিকরা 15 থেকে 16,000 টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। যে বোর্ডটা একটা আম্পায়ারের ভূমিকা পালন করবে এবং মালিক শ্রমিককে কাছাকাছি আসার একটা এনকারেজ করবে যে আপনি বাড়ান, আপনি কমান। এইভাবে করে আমরা একটা সম্মানজনক একটা বেতন কাঠামোর হলে তখন আমরা বোর্ড মেম্বাররা পজিটিভলি সেগুলো সাইন করি। বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত চট্টগ্রামে একযোগে উদ্বোধন হলো যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের এক্সক্লুসিভ শোরুম সহ মোট 13টি শোরুম। উদ্বোধন করেছেন যমুনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। একই সাথে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে যমুনার ডিলার ও ব্যবসায়ী পার্টনারদের নিয়ে অনুষ্ঠিত হয় বিজনেস মিট, যেখানে তুলে ধরা হয় দেশ সেরা এই পণ্যের গুণগত মান আর বিক্রয়োত্তর সেবা, বিপণন কৌশল, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 50 বছর আগে এবং এই যে সফলতার সাথে 50টি বছর পাড়ি দেয়া, এটা আসলে ইটস নট আ ম্যাটার অফ জোক। যমুনার যে সকল গুণগত প্রোডাক্ট আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। কোয়ালিটিটা যদি যমুনা গ্রুপ ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে তারা কিন্তু বহির্বিশ্বে তারা একটি ইন্টারন্যাশনাল কোম্পানি হিসেবে তারা তাদের পজিশন লাভ করতে পারে। আশা করি আমরা ভালো কিছু পাবো এবং এটার সুফল দেশের মানুষ পাবে। আমাদের যে রিটেইলার আছে তাদের উপস্থিতিতে যে প্রাইস বন্ড গ্রহণ করছি তাতে আমি অনেক আনন্দিত। অর্থনৈতিক উন্নয়ন এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের মর্যাদার আসনে যেতে হলে কাজে লাগাতে হবে তরুণ উদ্যোক্তাদের। সকালে উদ্যোক্তা সম্মেলনে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বলেছেন, তরুণরাই কাজের সুযোগ তৈরি করছে, যা অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। উদ্যোক্তাদের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা বলে অভিহিত করেন সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বলেছেন, উদ্যোক্তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ফাউন্ডেশনের লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে 3 লাখ উদ্যোক্তা তৈরির মাধ্যমে 10 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। উদ্যোক্তাদেরকে আমার সামনে দেখলাম, তাদেরকে দেখে আমার মধ্যে অনেক আশা সঞ্চিত হয়। ইফ ইউ হ্যাভ এ ড্রিম, ইউ শুড হ্যাভ এ ড্রিম। স্বপ্ন দেখতে হবে। আমি মৃত্যুর আগের দিনেও আমি স্বপ্ন দেখতে চাই। আমাদের অনলাইন হাট এতই জমজমাট যে প্রত্যেক সপ্তাহে 2 দিন হাট বসে অনলাইনে, সেখানে প্রায় 28 কোটি টাকা সেল হয়েছে। আপনারা এমন একটা স্রোতে ভাসমান অবস্থায় আছেন, আপনাদের এতই সাহস, আপনারা জানি না যে কবে জায়গায় পৌঁছাবেন, তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অব্যাহত নিরাপত্তা বাহিনীর ধরপাকড়।
শুক্রবার নিউ ইয়র্কের দুটি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় পুলিশ। কমপক্ষে 60 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিউ স্কুল ইউনিভার্সিটি থেকে 43 জনকে আটক করা হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাস চত্বর আর আবাসিক এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছিল। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধেই শিক্ষার্থীদের উচ্ছেদে অভিযান চালানো হয়। এর আগে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয় পুলিশ। সেখান থেকেও 15 জনকে আটক করা হয়। এখন পর্যন্ত 43টি বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক অভিযান চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে 2400-র বেশি শিক্ষক শিক্ষার্থীকে। ইসরায়েল বিরোধী বিক্ষোভের দায়ে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রদের লেখাপড়ার সুযোগ দিতে চায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সানা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক বিবৃতিতে এমন তথ্য জানা গেছে। প্রশাসনিক এক কর্মকর্তা জানালেন, যুক্তরাষ্ট্র যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করেছে তাদের বরণ করতে প্রস্তুত ইয়েমেন। ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত যথার্থ। শুক্রবার এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে তেল আবিব আঙ্কারা বাণিজ্য। জানা যায়, দুই দেশের মধ্যে বাণিজ্য ছিল প্রায় $1000 কোটি। আর বৃহস্পতিবার তুরস্কের এই ঘোষণার পর একে আন্তর্জাতিক বাণিজ্য আইনের লঙ্ঘন হিসেবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আখ্যা দিয়েছেন। আসন্ন বিশ্বকাপ এবং বাংলাদেশ সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা কোরি অ্যান্ডারসনও আছেন দলে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে খেলবে যুক্তরাষ্ট্র, যা দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিও সারবে আসরের সহ আয়োজকরা। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন মৌনাক প্যাটেল। আর নিউজিল্যান্ডের ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে পাড়ি জমানো কোরি অ্যান্ডারসন ভিন্ন জার্সিতে মাতাবেন এবারের বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। আগামী 21 মে প্রথম টি-20 দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আর বাকি 2 ম্যাচ 23-25 মে। একজন ডালাসে কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন। এর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ এলাকায় ট্রাক সিএনজি সংঘর্ষে 4 জনের প্রাণ গেছে। তাদের মধ্যে 3 জনই লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। আর মুন্সিগঞ্জে একই পরিবারের 3 জন মারা গেছেন। রাজৈর শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঠালিয়া ব্রিজ এলাকায়ও দুর্ঘটনাটি ঘটেছে। আর এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। চট্টগ্রামের কুমিরায় প্রাইভেট কারে ধাক্কা দেয় একটি ট্রাক, এতে ট্রাক চালক নিহত হন। এছাড়া বাগেরহাট সহ বিভিন্ন স্থানেও সড়কে প্রাণ ঝরেছে। ট্রাকটা বাম পাশ থেকে সীমা অতিক্রম করে সিএনজি, যেটা শোনা কথা আমার, সিএনজিকে নিয়ে সিধা ডাইরেক্ট খালে পড়ে গেছে। পানির মধ্যে নামিয়ে দেখতে পারি যে নিচে একটা সিএনজি আটকা পড়ে আছে এবং মৃতদেহ আছে। সারাসি থেকে আসছিল, ঢাকা চলে যাবে এবং কি উনি বিদেশ চলে যাবে। ওনার ফ্লাইটে 1 সপ্তাহ পরে। তিউনিসিয়ায় নিহত 5 জনের দাফন এবং শেষকৃত্য সম্পন্ন হয়েছে গ্রামের বাড়ি মাদারীপুরের রাজুইরে। গতকাল বিকেলে কফিনবন্দি মরদেহগুলো নেওয়া হয়। সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতরা হলেন কোদালিয়া গ্রামের সজীব, সরমঙ্গল গ্রামের মামুন, সেনদিয়ার সজল, উত্তরপাড়ার নয়ন, কেশরদিয়া এলাকার কাউসার। রাতেই 3 জনের দাফন এবং 2 জনের শেষকৃত্য সম্পন্ন হয়। স্বজনরা দাবি জানিয়েছেন দালালদের কঠোর শাস্তির। বিগত 2.5 মাস পূর্বে লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকা দুর্ঘটনায় মারা যায়। ভালো মনের মানুষ ছিল, খুব ভালো ছিল। ও আর কি খেলাধুলা নিয়ে বেশিরভাগ টাইম খেলাধুলা নিয়ে পার করতো। গরমের মধ্যে রাইখে দিছিল, কোনো ফ্রিজে এসে রাখে নাই। দালালের কাছে টাকা দিছি, ভাই গেছে, তারপর শিফে দিয়েছে, পরে খবর পাইলাম বাইরেই খবর। এইভাবে দালাল ধরে যাইয়া তারা অনেক কষ্ট ভোগ করে, এরকম লোক আছে তাগো আর মাংস আর কিছু থুয়ে দেয় নাই কে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে 15 জন আহত হয়েছেন। উপজেলার ৬০০ ইউনিয়নের কলাকুপা ও মধুয়াচর গ্রামবাসীর মধ্যে দুপুর থেকে থেমে থেমে সংঘর্ষ চলে। পুলিশ জানায়, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই 2 দল গ্রামবাসীর বিরোধ। কলার ছড়ি চুরির অভিযোগ নিয়ে কথা কাটাকাটি, এরই জেরে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এনআইডি, টিন সার্টিফিকেট এবং ফ্ল্যাটের কাগজ জাল করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বন্ধকের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের 11 জনকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। একাধিক ব্যক্তির ভুয়া এনআইডি, টিন সার্টিফিকেট, নগদ টাকা সহ প্রতারণায় ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। দুপুরে সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া জানিয়েছেন, এই চক্রে ব্যাংক কর্মকর্তা, রেজিস্ট্রি অফিসের লোকও জড়িত।
এখানে আমরা অনেকেই পাচ্ছি। আমরা ইতিমধ্যে যাদের ধরেছি তাদের ইন্টারোগেশন করে অনেক তথ্যপত্র পেয়েছি, আমরা এখনও ডিসক্লোজ করি নাই বিকজ রাঘব বোয়ালদের ধরার জন্য। আমি আপনারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ রাঘব বোয়াল যারা এর পিছনে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে। মাত্র 2 হাত জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে বিরোধ ব্রাহ্মণবাড়িয়া, আর সেই ঘটনার জেরে ঢাকার খিলগাঁয়ে খুন হয় রুবেল নামের এক যুবক। এই হত্যাকাণ্ডের 36 ঘন্টার মধ্যে একমাত্র আসামি মনিরকেও গ্রেফতার করেছে পুলিশ। জানিয়েছে রুবেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে হত্যার পরিকল্পনা করে মনির। রাজধানীর মেরাদি এলাকায় সেলুনে চুল কাটাতে গিয়ে চাচাতো ভাইয়ের হাতে খুন হন রুবেল। হত্যাকাণ্ডের শিকার রুবেল একাধিক মামলার আসামি বলেও পুলিশ জানিয়েছে। তাদের এলাকায় যে জায়গা, সেই জায়গার সমস্যা নিয়ে রুবেল গত রোজার 7 দিন পূর্বে তাদের দোকানে এসে 3 লাখ টাকা দাবি করে। তার সাথে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সে এসে বিভিন্ন রকম ভয় ভীতি, হুমকি এই ধরনের দিত এবং তার বক্তব্য, মনিরের বক্তব্য যে সে এলাকায় এরকম ফিটিং দিয়েই ওই নেশা করে এবং অন্য কোনো তার কোনো পেশা ছিল না। ইউরোপ সহ আন্তর্জাতিক পোশাকের বাজারে দেশে উৎপাদিত বিশ্বমানের ফ্যাব্রিক্স পরিচয় করাতে স্প্রিং ও সামার কালেকশন ফ্যাব্রিক্স উইকের আয়োজন করেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। সকালে রাজধানী গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন টেক্সটাইলের চেয়ারম্যান আনিতা হক। এই প্রদর্শনীতে অংশ নিয়েছে পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর ক্রেতারা। প্রদর্শনী প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে, 11 মে পর্যন্ত চলবে। সপ্তমবারের মতো ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল আয়োজন করলো নটরডেম আউটওয়ার্ড বাউন্ড অ্যাডভেঞ্চার ক্লাব। রাজধানীর আরামবাগে কলেজ ক্যাম্পাসে 2 দিনের ফেস্টিভ্যালটির শেষ দিনে 13টি ইভেন্টের 5টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে শুরু হয় এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পিউস রোজারিও। এবারের আয়োজনে 150-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 3000-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। এভারেস্ট বিজয়ী এম.এ. মোহিতের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফেস্টিভ্যাল শেষ হয়। প্রায় 11 মাস পর কানাডায় শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে 3 ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। এডমন্টন শহর থেকে তাদেরকে আটক করা হয়েছে। তারা হলেন করণরার কমল এবং করণপ্রীত সিং। কর্তৃপক্ষ জানিয়েছে গ্রেফতারকৃতদের বাইরে আরও অনেকেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। গত বছরের 18 জুন কানাডার ভ্যানকুভার শহরে গুলি ছুড়ে হত্যা করা হয় শিখ নেতাকে। আর এই হত্যাকাণ্ডের সাথে ভারত সরকার জড়িত এমন অভিযোগ তুলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরে কানাডা আর ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। অভিবাসী গ্রহণ ইস্যুতে মিত্র জাপান ও ভারতকে নিয়ে করা জো বাইডেনের মন্তব্য নিয়ে তোলপাড় চলছে। খোদ হোয়াইট হাউস স্বীকার করেছে সঠিক তথ্যের ভিত্তিতে মন্তব্যটি করা হয়নি। গেল বুধবার তহবিল সংগ্রহের জন্য আয়োজিত এক প্রচারণা অনুষ্ঠানে জাপান ও ভারতকে জেনোফোবিক আখ্যা দেন জো বাইডেন। বলেছেন চীন ও রাশিয়ার মতো অভিবাসীদের নিয়ে ভয় পায় দেশ দুটি। এশীয় আমেরিকানরা ওই আয়োজনে উপস্থিত ছিলেন। এমন মন্তব্যকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছে জাপানে নিযুক্ত মার্কিন দূতাবাস এবং বাইডেনের মন্তব্যের সমালোচনা করেছে চীন। তবে এই ইস্যুতে ভারত কোনো মন্তব্য করেনি। আফ্রিকার দেশ নাইজারে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রবেশ করেছে রুশ সেনা সদস্যরা। শুক্রবার এই তথ্য জানায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। রাজধানী নিয়ামির থেকে 920 কিলোমিটার দূরে অবস্থিত এয়ারবেস 1 ও 1 বিমান ঘাঁটিটি। এই নজরদারি ফ্লাইট এবং অন্যান্য অপারেশনের জন্য ঘাঁটিটি ব্যবহার করে আসছিল মার্কিন সেনারা। চলতি বছর মার্চে নাইজার থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিতে ওয়াশিংটনকে আহ্বান জানায় দেশটির সরকার, কিন্তু এখনও দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রায় 1000 সেনা রয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। 5 মাস পরে পেঁয়াজ রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য শাখা আজ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এতে প্রতি টনের রফতানি মূল্য $550 মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ভারত সরকার রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পেঁয়াজ আমদানি প্রস্তুতি নিতেও শুরু করেছেন ব্যবসায়ীরা। জানিয়েছেন 2-1 দিনের মধ্যে ইম্পোর্ট পারমিট প্রাপ্তি সাপেক্ষে ঋণপত্র খোলা শুরু হবে। আমদানিকারকরা বলছেন ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে স্থানীয় বাজারে দাম কমে আসবে এবং রাজধানী বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ 75 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এলসি আইপি সবই আগামীকালকের থেকে চালু হবে। আজকে ব্যাংক আমাদের বন্ধের দিন আছে, ব্যাংক আইপি অফিস সবগুলোই বন্ধ হয়েছে। ইন্ডিয়ান পেঁয়াজ চালু হয়ে গেলে তখন এই বাংলাদেশি পেঁয়াজ কখনো 60 টাকা, কখনো 50 টাকা, কখনো 70 টাকা খাচ্ছি আমরা। এটা আর হবে না।
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সকালে রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অবতরণ ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী। জানিয়েছেন এবছর কাপ্তাই হ্রদে 55 মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে। সেই সাথে প্রায় 27,000 জেলেকে নতুন VGF কার্ড প্রদান করা হবে। মাছ ধরা বন্ধের 3 মাস প্রতি কার্ডের বিপরীতে 20 কেজি করে চাল পাবেন জেলেরা। কাপ্তাই নদকে রক্ষা করা কেবলমাত্র ওই ঢাকা থেকে এসে বছরে 2-4 বার এসে তো রক্ষা করা সম্ভব না। এখানে আপনারা যারা স্থানীয় মানুষ আছেন তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেছেন, বর্তমান সরকার সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছে। ব্যবসায়ীরা এদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় উপস্থিত ছিলেন আস্থা ফিডের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য সহ আরও অনেকে। অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের 10ম সমাবর্তন। এবারে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে সমাবর্তন পেয়েছে 5,977 জন। সকালে পূর্বাঞ্চলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। আচার্য গোল্ড মেডেল পেয়েছেন 9 জন, উপাচার্য গোল্ড মেডেল পেয়েছেন 55 জন শিক্ষার্থী। এই সমাবর্তনে রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ। অনলাইন ভিত্তিক উগ্রবাদ প্রতিহতকরণে ধর্মীয় নেতাদের করণীয় সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ। সকালে প্রেস ক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা বলেছেন, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর উগ্রবাদী রিক্রুটিং এজেন্সির লোকেরা তরুণ ছাত্রছাত্রীদের আকৃষ্ট করে তোলে। ধর্মের অপব্যাখ্যাই হচ্ছে তাদের হাতিয়ার। এ সময় সরকারি কলেজে 550 ইমাম মুয়াজ্জিনের চাকুরি স্থায়ীকরণের জন্য আহ্বান জানানো হয়। প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। গরমের তীব্রতায় পুড়ছে আফ্রিকার বিভিন্ন দেশ। আফ্রিকার দেশ চাঁদ এবং মালিতে এরই মধ্যে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র গরমে লোডশেডিং বেড়েছে, পানি সংকট দেখা দিয়েছে। বাসিন্দাদের বিদ্যুৎ আর পানির চাহিদা মেটাতেই সরকার হিমশিম খাচ্ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে এই পরিস্থিতির আরও অবনতি হবে মালিতে। এদিকে তাপমাত্রার সব রেকর্ড ছাড়িয়ে গেছে মিয়ানমারে। তাপপ্রবাহের কারণে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই মুহূর্তে বিশ্বের উষ্ণতম স্থানগুলোয় তালিকায় রয়েছে দেশটির নাম। আর প্রচণ্ড দাবদাহে পুড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়াও। স্কুলে ক্লাসের সময় সেখানে কমিয়ে দেওয়া হয়েছে। রাজধানী নমপেনে বৃহস্পতিবার রেকর্ড করা হয় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ব্রাজিলের বৃষ্টি বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত রিও গ্রান্দে রাজ্যে 39 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 68 জন নিখোঁজ আছেন এবং প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানায়, প্রায় 500 এলাকা ক্ষতিগ্রস্ত। এসব এলাকায় 24,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ ধসে পড়েছে। স্থানীয়দের নিরাপদে সরে যেতে প্রশাসন নির্দেশ দিয়েছে। এরই মধ্যে পুরো রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। অঞ্চলটি উরুগুয়ে সীমান্তের কাছে হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি। সতর্কতা জারি করা হয়েছে অঙ্গরাজ্য জুড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, টানা বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। গেল 24 ঘন্টায় রাজ্যটিতে রেকর্ড করা হয় 12 ইঞ্চি বৃষ্টিপাত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হস্টন শহর। 70 মাইল এলাকা জুড়ে প্রায় 1000 খানেক বাড়িঘর প্লাবিত হয়েছে। চলাচলের জন্য গাড়ির বদলে এখন নৌকা ব্যবহার করছেন স্থানীয়রা। প্রাণহানি ঠেকাতে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।